ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য একটা খুশির খবর নিয়ে চলে এসেছি। অনেকে অপেক্ষা করছে স্যার ডব্লিউবিসিএস এর এক্সাম কবে হবে। স্যার ডব্লিউবিসিএস এর এক্সাম যেটা হবে, ডব্লিউবিসিএস এর যে 2024 এর সেই এক্সাম কি এবছর আদেও হবে না হবে না, এবছর কি নোটিফিকেশন আসবে না আসবে না, এই কনফিউশন একটা ছিল সবার মধ্যে। এবং অনেকের মধ্যে কনফিউশন ছিল যে স্যার এই যে এক্সামটা হচ্ছে ডব্লিউবিসিএস এর, সেটা কি এই বছর কি নোটিফিকেশনটা আসবে না পরের বছর নোটিফিকেশন আসবে। দেখো, সমস্ত জটিলতাকে কিন্তু দূর করে পিএসসি কিন্তু এই বছর 2024-এ নোটিফিকেশন নিয়ে আসছে ডব্লিউবিসিএস এর। ক্লিয়ার? এবং দেখো এখানে সেখানে একটা শর্ট নোট মানে ইন্ডিকেটিভ নোটিশ আর কি প্রকাশিত হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আজকের ডেট দেখো, একদম লেখা আছে 20/11/2024। দেখো অ্যাকচুয়ালি কি হয়, সাধারণত মানে পিএসসি এই নোটিফিকেশনটা কিন্তু এখনো তার মানে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করেনি। বাট দেখবে সাধারণত কি হয়, প্রথমে একটা পেপারে বেরোয়, পেপারে ইন্ডিকেটিভ নোটিফিকেশন বেরোনোর পরে কিন্তু পিএসসি তার অফিসিয়াল সাইটে কিন্তু একদম ক্লিয়ারলি দিয়ে দেয়। তো সেটাই কিন্তু দেখো বলেই দিয়েছে যে পিএসসি কিন্তু এই বছর 2024 সালে কিন্তু ডব্লিউবিসিএস কন্ডাক্ট করতে চলেছে। দেখো এই শুধু এটাই নয়, আমি কিন্তু তোমাদের প্রিলিমসের সিলেবাসটাও কিন্তু বলে দেবো এখানে, ঠিক আছে? কারণ দেখবে এই বছরটাই কিন্তু শেষ সুযোগ, এই বছরটাই কিন্তু এমসিকিউ টাইপের হবে। এরপরে আমরা জানি যে অনেকটা কিন্তু ইউপিএসসির মতো মানে ডেসক্রিপটিভ মোডে কিন্তু এক্সামটা হবে, ঠিক আছে? সুতরাং এই যে অবজেক্টিভ মোডে যেটা হচ্ছে, এটা লাস্ট সুযোগ, শেষ সুযোগ, এর সিলেবাসটাও তোমাদের কিন্তু আমি ডিটেলসে বলে দেবো। এবার দেখো, তাহলে বলেই দিয়েছে যে ওই ওখানে মানে যে নোটিফিকেশনটা দেবে সেই নোটিফিকেশনে কিন্তু যে এজ লিমিট, কোয়ালিফিকেশন, কত স্যালারি থাকবে মানে পে স্কেল, এবং ফিজ কত টাকা তোমাকে ফিজ দিয়ে মানে ফি দিয়ে ফর্ম ফিল আপটা করতে হবে, তুমি অনলাইনে পে করবে না অফলাইনে পে করবে, ঠিক আছে? সমস্ত কিছু মানে সিলেবাস এটাও কিন্তু বলে দিবে। দেখো সিলেবাস তো বলার কিছু নেই, যারা ডব্লিউবিসিএস দিই আমরা জানি সিলেবাস কি আছে। চলো সিলেবাসটা একবার দেখে নি, তোমাদের দেখিয়ে দিই সিলেবাসটা। দেখো তাহলে ডব্লিউবিসিএস এর প্রিলিমস এর সিলেবাসটা তোমাদের আমি আজকে বলবো, মেন সেটটা কিন্তু বলবো না। যখন কিন্তু পিএসসি তার অফিসিয়াল সাইটে দেবে তখন কিন্তু আমি মেন সেট সিলেবাসটা তোমাদের বলে দেবো। ক্লিয়ার? দেখো প্রিলিমস এর সিলেবাসটা একটু দেখে নাও জাস্ট। প্রিলিমস এর কত নাম্বারের হয় না, 200 মার্কসের প্রিলিমস সাধারণত হয়, সেটা কিন্তু এমসিকিউ টাইপের হয়। ক্লিয়ার? এমসিকিউ টাইপের হয়। এবং সময়টা কিন্তু দেখো লেখায় আছে 2 ঘন্টা 30 মিনিট। তাহলে 200 নাম্বারের জন্য সময় কত? সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। ক্লিয়ার? এবারে তোমাদের আমি একটু সিলেবাসে যাই, সিলেবাসটা কি আছে। আচ্ছা সিলেবাসটা বলার আগে তোমাদের একটা কথা বলে নি। দেখো যেহেতু এই বছরটা কিন্তু তোমাদের কাছে একটা শেষ সুযোগ, কারণ এর পরে ডব্লিউবিসিএস টা সেটা যেহেতু ডেসক্রিপটিভ হবে, সেখানে যারা ইউপিএসসির প্রিপারেশন নিচ্ছে তারা কিন্তু একটু অ্যাডভান্টেজ, একটু হলেও অ্যাডভান্টেজ তোমার থেকে পাবে। তোমার কাছে একটা শেষ সুযোগ, তোমাকে শেষ সুযোগটা কিন্তু মানে এটাই তোমার কাছে লাস্ট সুযোগ, এবং জীবনে এটাই তোমাকে পেতে হবে, এইরকম যদি কারো মানসিকতা থাকে সেই কিন্তু পাবে। সবার জন্য কিন্তু ডব্লিউবিসিএস এক্সাম নয়, এটা কিন্তু মাথায় খেয়াল রাখবে। এই জন্য দেখবে ডব্লিউবিসিএস অনেকে ফর্ম ফিল আপই করে না, ভয়ে ফর্ম ফিল আপ করে না, ঠিক আছে? দেখো ফোবিয়া বা ভয় তোমার মধ্যে যদি থাকে, তুমি কিন্তু বড় কিছু সাকসেস জীবনে পাবে না। তাহলে যদি তুমি সাকসেস পেতে চাও, তোমাকে বড় কিছু অ্যাচিভ করতে চাও তোমার জীবনে, তাহলে তোমার কাছে একটা সুযোগ হিসাবে এসেছে এই ডব্লিউবিসিএস এক্সাম। এটাকেই তোমরা চেষ্টা করো, এই এক্সামেই তোমরা পাবে, ঠিক আছে? পরের বছর হবে এই কথা বললে কিন্তু হবে না। এই কথা বললে তোমার কিন্তু চাকরি হবে না, আমি লিখে দিতে পারি, ঠিক আছে? তুমি যদি বলো যে না স্যার আমি এই বছরই পেয়ে দেখাবো, তখন কিন্তু তোমার হবে। দেখো আমি ডব্লিউবিসিএস এর জন্য একটা ব্যাচ এনেছি আর কি। যারা অ্যাডমিশন হতে চাইছো তারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবে, 7872141322। যথেষ্ট সময় আছে এখন, মানে সাধারণত নোটিফিকেশন বেরোনোর পরে ফর্ম ফিল আপ মানে একটা মিনিমাম সময় সেটা থাকে যে 2.5 মাস 3 মাস একটা সময় দেয়, 90 ডেজ মানে 3 মাস তুমি ধরতে পারো, 90 দিনের মতো একটা সময় কিন্তু থাকে সাধারণত, তুমি বলতে পারো আর কি। এবারে আমি এখনো কিন্তু এক্সাক্ট বলতে পারবো না, এটা কিন্তু বললে আমার ভুল বলা হবে। তো মোটামুটি তোমরা জানতে পারো যে এরকম একটা সময় থাকবে। এবং এই 90 দিন যদি তুমি একটা টার্গেট নাও যে আমি চাকরি পাবো, ডব্লিউবিসিএস আমি করব, তো তোমার কিন্তু হয়ে যাবে। এটা খুব মানে মাথায় খেয়াল রাখবে। তোমার যদি একটু আধটু পড়া থাকে, তার সঙ্গে সঙ্গে আমি পড়াবো,
আমি একদম চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে পড়াবো, যতটা মানে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম তোমাদের দেওয়ার চেষ্টা করবো যাতে তোমরা চাকরিটা পাও। কিন্তু চলো আমরা একটু দেখে নিই, সিলেবাসের দিকে একটু আলোকপাত করি আমরা। দেখো কি আছে না, সিলেবাস আমি তোমাদের একটু আগেই বলে দিলাম যে টোটাল 200 মার্কসের এক্সাম হবে। তার মধ্যে টোটাল সময় কত না, 2 ঘন্টা 30 মিনিট সময়। দেখো একদম সুন্দর করে ভাগ করে দেওয়া আছে, 8টা টপিক আছে, মানে 8টা টপিক নয়, বেশি টপিকই আছে। ইংরেজি আছে, দেখো ইংরেজি কত, ইংরেজি থাকবে 25 নম্বরে, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো জিকে জেনারেল স্টাডিজ এবং কি সরি জেনারেল নলেজ এবং কি কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। তোমার স্ট্যাটিক পার্টে যে স্ট্যাটিক জিকের যে পার্টগুলো আছে সেগুলো কিন্তু তোমাকে পড়তে হবে, সেখান থেকে কিন্তু 25 নম্বরে কোশ্চেন আসবে। আর কি বলেছে না, হিস্ট্রি অফ ইন্ডিয়া, তাহলে ভারতের ইতিহাস এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ঠিক আছে। মানে তুমি এক কথায় বলতে পারো যে তুমি হিস্ট্রি থেকে টোটাল হচ্ছে কত, 50 মার্কস, 50 মার্কস, ঠিক আছে। এই জন্য যারা WBCS এ প্রিলিমস পাস করে তাদেরকে কিন্তু এই জায়গাটা হিস্ট্রিটা কিন্তু তাকে একটু স্ট্রং হতে হয়, বোঝা গেল। এই জায়গাটা থেকে কিন্তু 50 নাম্বার মানে সব থেকে বেশি মার্কস তুমি ধরতে পারো, ক্লিয়ার। এবং এখান থেকে হিস্ট্রি থেকে কিন্তু আগের বছর একটু কোশ্চেন কঠিন এসেছিল, কিন্তু সাধারণত দেখবে হিস্ট্রি জিওগ্রাফি এগুলো থেকে কিন্তু কোশ্চেন খুব ভালোই আসে, মোটামুটি একটা মানে তুমি পারার মতো আর কি, ঠিক আছে। চলো এবার দেখে নিই সায়েন্স। সায়েন্স বলতে দেখো এখানে জেনারেল সায়েন্স বলতে সবগুলোকে নেওয়া হয়েছে আর কি। তুমি বলতে পারো বায়োলজি, এই জন্য বললাম যে 8টা টপিক নয়, কিন্তু 8টা টপিকের বেশি, ঠিক আছে। বায়োলজি আছে, ঠিক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি এবং তোমার তুমি বলতে পারো ইভিএস, ঠিক আছে। ইভিএস বলতে এনভায়রনমেন্ট সায়েন্সের কথা বলছি আমি, হ্যাঁ। তাহলে দেখো বায়োলজি মানে জীববিদ্যা, ফিজিক্স, ঠিক আছে, জড়বিজ্ঞান এবং হচ্ছে তোমার কেমিস্ট্রি মানে পদার্থ বিজ্ঞান এবং হচ্ছে তোমার ওই কেমিস্ট্রি আছে এবং কি আছে দেখো পরিবেশ বিজ্ঞান আছে, ঠিক আছে। তাহলে এইগুলো কিন্তু কি জেনারেল সায়েন্সের মধ্যে পড়ে যাচ্ছে, এখান থেকে কিন্তু 25 নাম্বার। এই জায়গাটাকে কিন্তু পিএসসি একটু কঠিন কোশ্চেন করে, ঠিক আছে। মানে তোমাকে এই জায়গাটা একটু ভালো করে আলোকপাত করতে হবে। এরপর দেখো কি আছে, ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমিক্স। দেখো ইকোনমিক্সে সাধারণত কোশ্চেন কম আসে, পলিটি থেকেই বেশি আছে। তুমি ধরতে পারো পলিটিতে 15টা দিই, ইকোনমিক্সে কিন্তু 10টা দিই, তা আবার ইকোনমিক্সে দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স 2-1টা ঢুকিয়ে দেয়, বুঝা গেল। তাহলে কিন্তু এই 25 নাম্বার থাকলো এখান থেকে। ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গলের যে জিওগ্রাফি সেখান থেকে কিন্তু তুমি ধরতে পারো 25 নাম্বার, মানে 25 নাম্বারে এখানে তুমি ধরতে পারো এইটাতে 15 নাম্বার দেই, এটাতে তোমার 10 নাম্বারের মতো থাকে। 10 মানে ধরতে পারো, এর আরো কম থাকতে পারে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে, মানে ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে কিন্তু বেশি আসে কোশ্চেন, ক্লিয়ার। আচ্ছা, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, তুমি এখানে তোমার ম্যাথ এবং রিজনিং, ঠিক আছে, ম্যাথমেটিক্স প্লাস ওই জিআই, ঠিক আছে, জিআই বলতে পারো বা তুমি রিজনিং বলতে পারো। তাহলে এখান থেকেও তোমার কিন্তু 25টা কোশ্চেন থাকবে 25 মার্কসের, ক্লিয়ার। তাহলে টোটাল মিলিয়ে দেখো টোটাল কটা টপিক, মানে এই অনুযায়ী আর কি, এই অনুযায়ী টপিক হচ্ছে তোমার 8টা টপিক, প্রত্যেকটা টপিকটা 25 নাম্বার করে, তাহলে টোটাল 200 মার্কস, ঠিক আছে। 200 মার্কসের আগের বছরে কাট অফ কত এসেছিল স্যার? আগের বছরে কাট অফ এসেছিল কিন্তু 101 পয়েন্ট সামথিং এরকম একটা এসেছিল, ঠিক আছে। সেখানে এসসি এসটি দের আরো কম এসেছিল, যারা ইডাব্লিউএস তাদের প্রায় 84-84 মতো এসেছিল, 84-85। তো আমি এক্সাক্ট আমার এই মুহূর্তে মনে নেই, তো তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। তাহলে এই গেল তোমাদের কি সিলেবাস, এইগুলো তোমাকে কিন্তু পড়ে যেতে হবে। এবারে প্রশ্ন হচ্ছে যে স্যার আপনি তো বলে দিলেন সিলেবাসটা, এবারে পড়ার স্ট্র্যাটেজিটা কি, ঠিক আছে, কিভাবে আমাকে চাকরিটা আমার হবে। দেখো প্রিলিমসে তুমি দেখো ভালো করে, প্রিলিমসে তোমাকে কিন্তু বিশাল কিছু নাম্বার তুলতে হয় না, কিন্তু এই বিশাল নাম্বারটাই মানে 101 নাম্বারটাই কিন্তু বহু স্টুডেন্ট তুলতে পারে না। কেন? কারণ এখানে যে কোশ্চেন গুলো হয় একটু তোমাকে মানে পড়তে হবে, না পড়লে তোমার কিন্তু হবে না। তুমি এই যেমন ধরো এই বছর যে মিসলেনিয়াস এক্সামটা হলো সেটা কিন্তু তুলনামূলক সহজ এসেছিল, কিন্তু দেখবে এই যে ক্লার্কশিপ এক্সামটা তোমরা দিয়ে এসেছো, কোশ্চেন দেখবে অনেকের প্রবলেম হয়ে গেছে। কেন? কারণ প্রশ্নটাই এরকম এসেছে। ডাব্লিউবিসিএস এ কিন্তু এরকম হয় না। ডাব্লিউবিসিএস টা সুবিধা কেন? কারণ এই জায়গায় দেখবে টপিক ভাগ ভাগ করে করে তোমার কোশ্চেন দেওয়া থাকে, আর তুমি ওই টপিক পড়লে ওখান থেকে কিন্তু সিওর পাবে, বোঝা গেল। মানে ডাব্লিউবিসিএস টা মানে আমি কি বলবো, যারা হচ্ছে ডাব্লিউবিসিএস এর জন্য পড়াশোনা করে তাদেরকে দেখবে ডাব্লিউবিসিএস টা সহজ লাগে, অন্য এক্সাম কঠিন লাগে। দেখবে ক্লার্কশিপ এক্সামটা হয়তো তাকে কঠিন লেগে গেছে,
ঠিক আছে, এক্সামটা কিন্তু ক্লার্কশিপের, বাট কিন্তু তাকে কঠিন লাগছে কেন? কারণ কোশ্চেনটা এরকম টাইপের হয়েছে না, সেখানে স্ট্যাটিক পার্ট উল্টা পাল্টা দিয়ে দিয়েছে, হ্যাঁ, কোনো কোশ্চেনের কিছু নেই, এবং 4টা শিফটে এক্সাম হয়েছে, বুঝতেই পারছো একদম একটা মানে কি বলবো সমতা ঠিক হয়নি আর কি। মানে অনেকে কিন্তু কমপ্লেন করছে যে না এই স্যার এই এক্সামটা মানে এই যে শিফটের এক্সাম কঠিন হয়েছে, এই শিফটের এক্সাম সহজ হয়েছে, এইরকম একটা ব্যাপারে এসেছে। WBCS এ কিন্তু একটা এক্সাম হয়, সুতরাং এইরকম কোনো ব্যাপার নেই যে শিফট 2টো 3টা 4টা এসব হবে, ঠিক আছে। এবং দেখো WBCS এ কিন্তু এই বছর যেহেতু একটা শেষ সুযোগ, এক্সামের ফর্ম ফিল আপটা কিন্তু অনেকে করবে এই বছর। কারণ অনেকে দেখবে অনেক সময় বলে না এই বছর করবো নি, পরের বছর করবো, কিন্তু দেখো বলেই দিয়েছে যে MCQ এর তোমার লাস্ট সুযোগ, ঠিক আছে, এটা লাস্ট চান্স তোমার কাছে ধরতে পারো, ঠিক আছে। তুমি লাস্ট চান্সটাকেই তোমাকে কিন্তু কাজে লাগাতে হবে, ঠিক আছে, এই লাস্ট চান্সকেই তোমাকে কি করতে হবে, কাজে লাগাতে হবে। এরপরে 2025 থেকে কিন্তু তোমার সিলেবাসটা অন্যরকম হবে। এখানে কি করবে না, যারা ইউপিএসসির এক্সাম দিচ্ছে, ইউপিএসসি, ঠিক আছে, ইউপিএসসি, তারা কিন্তু একটু বেশি অ্যাডভান্টেজ পেয়ে যাবে, কারণ তারা ডেসক্রিপটিভ মুডে পড়ে আসছে, তারা ডেসক্রিপটিভ লেখার কিন্তু দক্ষতা তোমার থেকে বা যারা হচ্ছে অবজেক্টিভ মুডে প্রিপারেশন নিচ্ছে তার থেকে কিন্তু অনেক ভালো, সুতরাং তারা কিন্তু একটা বিশাল অ্যাডভান্টেজ পাবে এই জায়গাটাই, ঠিক আছে। তাহলে এখন যারা ইউপিএসসির এক্সাম মানে জন্য পড়ছে, তারা কিন্তু দেখবে অবজেক্টিভে এত কিন্তু স্ট্রং হয় না, তুমি কিন্তু যারা WBCS এর জন্য প্রিপারেশন নিচ্ছ তারা দেখবে অবজেক্টিভে অনেক স্ট্রং। এই জন্য দেখবে যারা ইউপিএসসি প্রিপারেশন নিচ্ছে, ইউপিএসসি ক্র্যাক করে নিচ্ছে, কিন্তু সে WBCS ক্র্যাক করতে পারে না কেন? কারণ WBCS টা তো অবজেক্টিভ মোডে আছে না, তোমাকে অবজেক্টিভ মোডে অনেক ডিটেলে মানে অনেক অনেক বেশি করতে হয়, মানে পড়তে হয় বা অনেক কিছু মানে অ্যাকচুয়ালি এদের আর্টটা তোমার খুব ভালো আর কি, মানে লেখার দক্ষতাটা খুবই ভালো আর কি ওরা। আমি তোমাকে এই কথা বলবো নি যে ইউপিএসসি যারা পড়ে তারা তোমার থেকে কম জানে WBCS এর থেকে, আমার এই কথা বলার কিন্তু মানে বললে ভুল বলা হবে, কিন্তু এ কথা বলবো কি যে এদের থেকে কিন্তু অবজেক্টিভটা বেশি জানে কিন্তু এই WBCS এর যারা মানে প্রিপারেশন নেই আর কি, ঠিক আছে। এই জন্য কিন্তু বললাম যে ইউপিএসসি থেকে WBCS এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছে, শুধু তারা MCQ নিয়ে বেশি ঘাটাঘাটি করছে, আর এরা তো বেশি লেখালেখি ব্যস্ত না, সুতরাং তোমার কাছে যারা WBCS এর জন্য তুমি চান্স নিচ্ছ তার কাছে একটা কিন্তু সুবর্ণ সুযোগ এবং শেষ সুযোগ হিসাবে কিন্তু এসেছে, এটাকে কিন্তু কাজে লাগাও, আশা করছি দেখবো তোমার কিন্তু চাকরি হবে। আর যারা আমার ব্যাচ নিতে চাইছো তারা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, 7872141322, এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। একদম ফিসটাও তোমাদের আমি বলে দিচ্ছি 500 টাকা, ঠিক আছে, মান্থলি 500 টাকা ফিস, যেখানে অনেক জায়গায় দেখবে তোমাকে দেখতে পাবে যে বহু টাকার বিনিময়ে কিন্তু পড়াশোনা করছে, ঠিক আছে। আমি কিন্তু সেখানে একটা মিনিমাম ফিস রেখেছি, ঠিক আছে, যদি কেউ অ্যাডমিশন হতে চাও তুমি কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে চাও, ঠিক আছে, আমি কিন্তু তোমাকে গ্রুপে অ্যাড করে দেবো। প্রচুর ছেলে কিন্তু অলরেডি ভর্তি হয়ে গেছে, তোমার যদি হতে চাও তো তুমি কিন্তু যোগাযোগ করতে পারো, ঠিক আছে। থ্যাংকস ফর ওয়াচিং, আজকে এখান পর্যন্ত। যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।